আমার নাম শুভ। আমি নিজেকে কখনো সাধারণ ভাবিনি, আবার অসাধারণ বলার মতন সাহসও করিনি। ছেলেবেলা থেকেই ভেতরমুখী। আমি ছবি আঁকতে খুব ভালোবাসি ছোটোবেলার থেকেই। এবং আমার এক বন্ধু হয়, তার নাম সুমি। আমরা দুজনেই ছবি আঁকি নিজের মতন করে, নিঃশব্দে, নিজের জগতে। আমাদের কথোপকথনের মাধ্যমে একটা ছোট্ট ফোন হলেও সেই ফোনটা কখনো কানে, কখনো হাতে, আর কখনো মাঝে মাঝে আবার একপাশে পড়ে থাকে। তবু ওর মধ্যেই জমে থাকে সব অনুভব। সুমি প্রথম মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, একটা চোখের স্কেচ যার পাশে লেখা, তুই এই চোখে একটা গল্প দেখিস। আমি উত্তর দিয়েছিলাম, এই চোখে আমি একটা স্বপ্ন দেখি। সেখান থেকেই শুরু। রাতের পর রাত ফোনে কথা, তুই আঁকছিস কি, আজকের রেখাটা কেন এত হালকা, মন খারাপ নাকি। আমরা কখনো দেখিনি একে অপরের সামনে থেকে, তবু প্রতিটা লাইন, প্রতিটা স্ট্রোক যেন এক আত্মার ছোঁয়া। আমি যখন আঁকি ও পাশে থাকে না, না পাশে না ফোনের ওপারে, নিঃশব্দে, মাঝে মাঝে শ্বাসের শব্দে শোনা যায় ও এখনও আছে। একদিনও বলল, তুই জানিস, তোর আঁকা দেখেই আমি আবার আঁকা শুরু করেছি। আমি চুপ করেছিলাম, কারণ আমার আঁকাও ওর জন্যই আবার রং খুঁজে পেয়েছিল। আমাদের গল্পটা বড় নয়, বাহারিও নয়, কিন্তু ওটা একটা ছবির মতো, যেখানে দুটো আত্মা, একটা পরত, এক একটা শেড হয়ে একসাথে জুড়ে যায়। আমরা এখনও প্রতিদিন আঁকি, তফাৎ শুধু আগে আঁকতাম একা একা, এখন আঁকি একসাথে, ফোনের ওদিক থেকে এদিক থেকে মিলিয়ে একটা অদৃশ্য ক্যানভাসে। আজ সেই নিয়েই তোমাদের একটা গল্প শোনাবো। এই আমার গিন্নি, যার কথা বলছিলাম, অর্থাৎ সুমি, মানে সুস্মিতা, যে এখন টিভি দেখছে, তাকে নিয়েই প্রথমে গল্পটা শুরু করি। কলকাতার এক বিকেল, ট্রাম আর গাছের ছায়ায় ছাওয়া রাস্তা, হালকা গরম হাওয়া বইছে, আমার হাতে স্কেচ বুক, কাঁধে একটা পুরনো ব্যাগ। গন্তব্য একটা ছোট্ট ক্যাফে, যেখানে মাঝে মধ্যেই আমি একা গিয়ে বসে থাকি, এক কাপ কফি আর নিজের মন নিয়ে। সেদিন ছিল একটু অন্যরকম। জানতাম না আমার ছন্দে চলা একঘেয়ে জীবনটার ঠিক কোন পৃষ্ঠায় এসে নাম লেখাতে চলেছে সুমি। প্রথম দেখা হয় ওর সাথে, ওই যে বললাম, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ থেকে আলাপ, তারপরে হঠাৎ করে কথাবার্তা বলা, তারপরে একদিন দেখা করা। ওর বাড়িতে গেলাম, ওর সঙ্গে কথা বলা, তারপর সামনের একটা পার্কে ওকে ঘুরতে নিয়ে গেলাম। সেখানেই ও মুখ তুলে তাকালো, চোখ দুটো গভীর, ঠিক যেন একটা অনন্ত গল্পের দরজা। আমি হালকা দুঃখিত ভঙ্গিতে সরি বললাম, আর সুমি হেসে বলল, আঁকা দেখতে দেখতে আমি মাঝে মাঝে পৃথিবী ভুলে যাই। ও হ্যাঁ, আমি আঁকার খাতা নিয়ে গেছিলাম, ও বসে পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখছিল। সেই একটা লাইনই যেন শুরু হয়ে গেল নতুন অধ্যায়। তারপর অনেকটা সময় আমরা গল্প করলাম, আঁকা, শব্দ, শহরের গল্প, কফি, ভালো লাগা, বিষণ্ণতা, সব কিছু। ওর আঁকার ধরন ছিল একদম আমার উল্টো, রঙিন, জীবনমুখী, আলোয় ভরা। তবু দুজনেই কোথায় যেন একে অপরের ভেতরে নিজের একটা ছায়া খুঁজে পেলাম। একসাথে হাঁটা শুরু, শহরের কোনায় কোনায় দেখা, আলপথে হাঁটা, একসাথে ছবি আঁকা, মেট্রোর ফাঁকা আসনে বসে গল্প লেখা। আমরা নিজেরা নিজেরা হয়ে উঠতে থাকলাম। সময়ের কোনো ছক ছিল না, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা ছিল না, ছিল শুধু এই মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা। একদিন আড্ডার মাঝে হঠাৎ বললাম, তুই জানিস, তুই না থাকলে আমার আঁকা কেমন ফাঁকা হয়ে যেত। সুমি তাকিয়ে রইল, কিছু বলল না, শুধু হাতটা আলতো করে রাখলো আমার হাতে। তারপর একদিন হঠাৎ করেই কেমন যেন সব বদলে গেল। কোনো বড় ঘোষণা ছিল না, কিন্তু ধুমধাম একটা হয়েছিল।
শুধু একদিন গঙ্গার ধারে বসে সুমি হঠাৎ বলল, চল না একটা ঘর করে ফেলি, তুই তোর অন্ধকার নিয়ে আর আমি আমার আলো নিয়ে, একসাথে একটা গ্রে ঘর। আমি হেসে বললাম, তাহলে তো আমাদের জীবনটা একটা পূর্ণ ছবি হয়ে উঠবে। তারপর একদিন খুব সাধারণ একটা সকালে আমরা যেন একটা বাড়ি ভাড়া নিলাম, সেই দেয়ালে যেন একসাথে আঁকলাম প্রথম ছবি, একটা দুমুখো মুখ, যেটা একদিকে তাকালে হাসে আর অন্যদিকে তাকালে আবার গভীর হয়ে যায়। তখনই বুঝলাম, এই তো, এটাই তো পরিণয়। আমাদের মতো মানুষের ভালোবাসা এভাবেই যেন শব্দহীন অথচ প্রবল। সুমি আর আমার বিয়েটা হয়েছিল একদম সামাজিক নিয়ম মেনেই, কিন্তু আমাদের মতো করে, আবেগ, সাদামাটা গন্ধ আর আপন মানুষদের নিয়ে। জাঁকজমক যেমন ছিল, আন্তরিকতাও ছিল উপচে পড়া। দুই পরিবার রাজি ছিল, তবুও প্রথম দিকে একটু সংশয়, একটু দ্বিধা ছিল দুপাশেই। আমাদের পেশা, জীবনধারা, স্বাধীনতার প্রতি শ্রদ্ধা সবকিছু মিলিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা জিতে নিল সবার মন। বিয়ের দিন এটা কমিউনিটি হলে অনুষ্ঠান হলো। আমি পরেছিলাম সাদা পাঞ্জাবি আর ধুতি, আর সুমি ছিল লাল বেনারসি আর সোনালি টিপে। ওকে দেখে যেন নতুন করে প্রেমে পড়ে যাচ্ছিলাম। বন্ধুরা ঘিরে ছিল, আত্মীয়রা আশীর্বাদ করছিল, আর আমরা দুজন ঠোঁটে হালকা হাসি নিয়ে একে অপরের দিকে তাকিয়ে চোখের মধ্যে যেন ছায়া খুঁজছিলাম। মালা বদল, মন্ত্র, আগুন ঘোড়া সব ছিল ঠিকঠাক, তবে আমাদের ব্যক্তিগত প্রতিজ্ঞাটা ছিল আলাদা। সবার সামনে নয়, শুধু দুজনের মনের গভীরে বলেছিলাম, তুই যেমন তেমন ভাবেই থাকিস, আমি তোকে পাল্টাতে আসিনি, শুধু পাশে থাকতে এসেছি। শেষে আশীর্বাদ, ছবি তোলা, হালকা খাওয়া দাওয়া আর কিছু গল্পের মাঝে কেটে গেল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যেটা, সামাজিক বিয়ে। হ্যাঁ, হয়েছিল, কিন্তু তাতে ছিল আমাদের হৃদয়ের টান, বোঝাপড়া আর একসাথে ভবিষ্যৎ গড়ার অদৃশ্য চুক্তি। কোথায় ছিলে এতক্ষণ? ছিলাম কোথাও একটা, কি হবে জেনে? আমি জানতে চাই কোথায় ছিলে। না, কোনো জানার দরকার নেই। হ্যাঁ, সারাদিন কোনো ফোন করো নাকি? সারাদিন কি কাজে ব্যস্ত থাকো? আমি ফোন করেছিলাম, তোমাকে আমি ফোন করেছিলাম। না, হ্যাঁ একবারের জন্য করো। আমি করেছিলাম, কন্ট্রোলটা বিজি শোনাচ্ছিল। আমি ছবি বিক্রির জন্য ব্যস্ত ছিলাম, এটা ছবি বিক্রি হয়েছে ছবি? না, হয়নি। কেন হয়নি? কেন হয়নি? তো কি ছবি আঁকো তো বিক্রি হচ্ছে না? কেউ যদি না কেনে আমার কিছু করার নেই। আচ্ছা, সেরকমই ছবি আঁকছে যে কিনতেই পাচ্ছে না কেউ। আমার ছবি দেখি একটা সময় প্রেমে পড়েছিল, মনে আছে? ও তাই, সে প্রেমে পড়েছিলাম কবে পড়েছিলাম সেটা আমার দেখার দরকার নেই। সে দেখবে কেন? এখন তো তুমি অন্য কাজে ব্যস্ত। সেই কি করছিলে সারাদিন? যে যাই করি করি, তোমার তাতে কটা ছবি এঁকেছো? সেটা আমার ব্যাপার। কটা ছবি এঁকেছি কি না এঁকেছি সেটা তোমার জানার দরকার নেই। কেন জানার দরকার নেই? না, হাজবেন্ড হিসাবে আমার কি সেটুকু অধিকার নেই যে আমি তোমার জানতে পারি? এইটুকু ছিল না? তুমি আমাকে বলেছিলে যে তুমি সাদা কালো ছবি আঁকবে আর আমি রঙিন ছবি আঁকবো। কটা রঙিন ছবি এঁকেছো? সে আমি এঁকেছি, সেটা কি তোমার দেখাতে যাবো নাকি? না, দেখানোর দরকার নেই। তাহলে তোমার ছবি বিক্রি হচ্ছে না কেন? আমার ছবি বিক্রি হচ্ছে না কারণ আমার ছবি কেউ কিনছে না। আমার সেরকম ছবি আঁকো। তুমি এরকম করতে পারো না, এরকম করতে পারো না তুমি। আমার গায়ে হাত তুললে কেন? গায়ে হাত তুললে কেন? আমি কি করতে পারি? আমার ছবি বিক্রি হয়নি, না হয়নি আমার ছবি বিক্রি, কেউ কেনেনি। আমার মতন আর্টিস্টের ছবি কেউ কিনতে চায় না, কেউ কিনতে চায় না। আজকে আমি সুমির গায়ে হাত তুললাম, আমার সুমির গায়ে হাত তুলতাম আমি। মাঝে মধ্যে ওকে না বড় অদ্ভুত লাগে, কেন জানি না কি কারণে হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে টেম্পটেড হয়ে যায়, কোনো কারণ নেই। কিন্তু আজকেরও কিন্তু কোনো কারণ নেই, কিন্তু হঠাৎ করে কেমন যেন রেগে গেল। তো রেগে যখন গেল, রাগ তো আমাকেই ভাঙাতে হবে। এখন ছবি বিক্রি হয় না সেই দায় তো আর আমার নয়।
তবে চেষ্টা করে দেখতে হবে যে কি হয় শেষ পর্যন্ত। দেখি ম্যাডাম কি করছেন। ওপরে যেতে হবে ম্যাডামের কাছে। সুমি, ও সুমি, 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 রাগ করেছো তুমি? চোখে কথা বলো। কি গো, রাগ করেছো? রাগ করব না? তখন কি করে ঠেলে ফেললে আমাকে? তুমি কেন ওরকম করলে তখন? সারাদিন কাজ করে আসার পরে তুমি যদি ওরকম করো তাহলে আমার কি ভালো লাগে? আমি কি তোমার গায়ে এমনি ইচ্ছা করে হাত তুলেছি? আমি তো হাত তুলতে চাইনি। ছাড়ো। এরকম করে না। এসো আমার কাছে, এসো কাছে এসো। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি সবাই চলে যাবেন না, কিছু বলি। এই যে সুমি কত রাগ করেছিল না, কিন্তু আমি একটু বললাম তাতেই দেখলেন কি সুন্দর শুনে নিল আমার কথা। ও এরকমই, ওর রাগ অল্প কিছুক্ষণে, আরও জানতে পারবেন আস্তে আস্তে। আমি বলেছিলাম ও একটু তো হয়তো রাগ করেছিল, কিন্তু এই রাগ ওর বেশিক্ষণের নয়। আর আমি ছবি বিক্রি করবই, আমার ছবি বিক্রি হবেই। দেখবেন একদিন সেই সঠিক লোক আসবেই যে আমার ছবি কিনবে। শুধু আমার নয়, ওর ছবিও কিনবে, ও বিক্রি করবে ওর ছবি। আর এই ছবি একদিন বিক্রি হবেই। ও আঁকবে ওর রঙিন ছবি, আর আমি আঁকবো আমার সাদা কালো ছবি। দুটো মিলিয়ে সত্যিকারেই হবে একটা গ্রে আর্ট, যে আর্ট সবার সামনে তুলে ধরবো আমরা, আমাদের এই লাল নীল সংসার, এই সুন্দর সংসার। কাল রাতটা ভারী ছিল। তর্ক, অভিমান, কিছু না বলা কথা জমে উঠেছিল ঘরের কোনায়। তুমি চুপ, আমিও। ঘুম এসেছিল কিনা জানি না, শুধু জানি ঘরের বাতাস থমকে ছিল। আজ সকাল, স্কুল নেই আজ। একটা শূন্যতা চারপাশে। না ছুটে চলা বাস, না পাড়ার বাচ্চাদের ব্যাগ নিয়ে দৌড়, শুধু নিস্তব্ধতা আর এক কাপ চা। তুমি কিছু না বলেই টেবিলে রেখে গেলে সেই চায়ের না কাপ। চা। হালকা উষ্ণ, তাতে ছিল অভিমান মেশানো সহানুভূতির তাপ। আমি চুপ করে বসে কাপে ঠোঁট ছুঁয়ে বুঝলাম ঝগড়া শেষ হয়নি, কিন্তু ভালোবাসা তো চলে যায়নি। তোমার হাতে স্পর্শ সেই এক চুমুকেই বলে দিল, আজ যা কিছুই হোক বিকেলে বাড়ি ফিরিস ঠিক, চুপ করে হলেও পাশে থাকিস। সুমির এখনো রাগ পড়েনি। যাই হোক, দেখি রাস্তায় বেরোবো, ছবি যদি বিক্রি হয় সুমি বোধহয় খুশিই হবে। তারপর আমি আর সুমি দুজনে মিলে একসাথে ছবি এঁকে বিক্রি করব। ছবি নিয়ে বের হলাম রাস্তায়। তৈরি হচ্ছি, বেরোই, দেখি যদি কেউ কেনে। ভাঙা কাগজ, দুটো রং আর মন খারাপ নিয়ে, বিক্রির আশায়। হয়তো কেউ কিনবে, হয়তো শুধু তাকিয়ে থাকবে, কিন্তু আমি জানি এই নীরব সকালে সে ভালোবাসা ছিল, তাই দিয়েই দিনটা আঁকা যাবে। তবে আজ তোমাদের একটু অন্য রকম ছবি দেখাবো। এই কলকাতার ছবি, এই মানুষের ছবি। আমি কি শুধু একা, যে নিশ্চুপ হয়ে হেঁটে যাচ্ছি নিরুদ্দেশের পথে, নাকি সবাই এরকম? আজকে একটু দেখবো, আজকে সকাল বেরোনোর থেকে বাড়ি ফেরা অবধি পুরো জিনিসটা আজকে দেখবো। আর তোমাদেরকেও দেখাবো কলকাতার রূপটা ঠিক কেমন, সকাল থেকে বিকেল অবধি তার ছবিটা কেমন থাকে। ক্যানভাসে আঁকবো সেই সাদা কালো ছবি। সবাই থেকো পাশে, আর দেখতে থাকো কেমন লাগে আমার শহর কলকাতাকে সারাটা দিনের ক্যানভাসে। কলকাতা
এই শহর জাগে ভোর হওয়ার আগেই। ঘুম তখনও চোখে লেগে, তবু কেউ একজন চা বানাচ্ছে, কেউ একজন শাটার খুলছে, আর কেউ হয়তো একটা দীর্ঘশ্বাস গিলে নিচ্ছে নিঃশব্দে। এই শহর আসলে ঘুমায় না, ও শুধু একটু চুপ করে থাকে মাঝরাতে, তারপর আবার জেগে ওঠে। জেগে ওঠে ভিড় হয়ে, হর্ন হয়ে, ক্লান্ত চোখ হয়ে। এই শহর চলতে চায়, দাঁড়ালে পিছিয়ে যাবে, এ এক অলিখিত নিয়ম। রাস্তা জানে না বিশ্রাম, ট্রাফিক জানে না দয়া, মানুষ জানে না কিছুক্ষণ থামা কাকে বলে। আমি এই শহরেরই একজন, তবু আমি শহরের মতো নই। আমি আমার মতো হাঁটি না, আমি আলসেমি করি না, আমি শুধু ছন্দ খুঁজি। এই শহরের ছন্দ দ্রুত, সবাই দৌড়ায়, কেউ সিট পাওয়ার জন্য, কেউ প্রমোশনের জন্য, কেউ সময়ের আগে পৌঁছানোর জন্য। কিন্তু আমি হাঁটি, দৌড়াই না। আমি জানি পৌঁছাবই, তাড়াহুড়োর মধ্যে নিজেকে হারাতে চাই না। জানো, আমি এই শহরের মুখগুলো দেখি, চোখে একরাশ ক্লান্তি, তবে মুখে শক্ত মুখোশ। আমি ঠিক আছি, এই অভিনয় যেন প্রতিদিনের ইউনিফর্ম। চায়ের দোকানে ঝগড়া হয় রাজনীতি নিয়ে, কিন্তু ভেতরে কেবল একটা প্রশ্ন, এই জীবনটা আর কত দূর? এই শহরে একটা ছেলে গিটার বাজায় রাস্তায়, একটা বাচ্চা ফুল বেচে ট্রাফিক সিগনালে, আর আমি হাঁটি তাদের পাশ দিয়ে, তাদের ভেতর দিয়ে, কিন্তু আমার মতো করে। আমার হাঁটা একরকম প্রশ্ন। সবাইকে জিজ্ঞাসা করি, তুমি কি নিজেকে চেনো, নাকি তুমি কেবল ভিড়ের গতি মেনে চলছো? আমি জানি কেউ কেউ ভাবে আমি স্লো, কেউ ভাবে আমি অলস, কিন্তু আমি জানি আমি আসলে বেছে নিচ্ছি এই মুহূর্তটা, এই দৃশ্যটা, এই হাঁটার নিজের একটা মানে থাকুক। যখন বৃষ্টি পড়ে শহরে, ভিজে যায় অফিস যাত্রীরা, কেউ কফি খায় জানলার ধারে, আর কেউ ফুটপাতে একটা প্লাস্টিক বিছিয়ে ঘুমোয়। এই বৈপরীত্যের শহর আমার চেনা। এখানে উড়ালপুলের নিচে স্বপ্ন থাকে, আর সিগন্যালের পাশে দাঁড়িয়ে থাকে অপেক্ষা। আর আমি সেই স্বপ্নগুলো দেখে হাঁটি, সেই অপেক্ষাগুলো শুনে হাঁটি। এই শহর আমার কাছে কেবল কর্ম নয়, এ এক জীবন্ত সত্তা, যার বুকের ভেতর ইঞ্জিনের মতন স্পন্দন, আর চোখে ল্যাম্পপোস্টের আলো। কলকাতা হাঁটে, দিন রাত একইভাবে হাঁটে, জেগে থাকে, ক্লান্ত হয় না। আর আমি তার গা ঘেঁষে হাঁটি না, আমি তার ভেতরে ডুবে গিয়ে নিজের মতো একটা রাস্তা কেটে নিই। আমি হাঁটি চুপচাপ, নিজের ছায়া সঙ্গে নিয়ে। হয়তো কেউ দেখেই না, হয়তো কেউ থামিয়ে জিজ্ঞাসাও করে না কোথায় যাচ্ছ, তবু আমি হাঁটি, কারণ হাঁটা মানেই বেঁচে থাকা, আর নিজের মতো হাঁটা মানে নিজেকে চিনে নেওয়া। এই শহর হাঁটে, ছুটে চলে, আর আমি আমার মতোই হাঁটছি। হাওড়া স্টেশনে পৌঁছাই। স্টেশনটা যেন একটা আলাদা গ্রহ। এখানে শুধু প্ল্যাটফর্ম আর ট্রেন নয়, এখানে আছে আবেগ, গল্প, আর হাজার মানুষের অপেক্ষা। আমি ট্রেনে উঠি, জানলার পাশে বসে তাকিয়ে থাকি বাইরের দিকে। উল্টো দিকে ছুটে যাওয়া গাছ, বিল্ডিং, লোকালয়, আর মাঝখানে দাঁড়িয়ে আমি জানি আমার স্কুলে পৌঁছাতে সময় লাগবে। ক্লাস চলবে, পড়া হবে, পড়াবো, হয়তো কাউকে বকাও দিতে হবে, কিন্তু এই স্কুলটা শুধু শিক্ষা নয়, ওটা আমার প্রতিদিনের এক এসকেপ। সেখানে গিয়ে আমি বুঝি এই শহরের ভেতরেও নিজেকে খুঁজে পাওয়া যায়। আর এই আমার স্কুল, যেখানে আমি আমার একটু শান্তি খুঁজে পাই।
সারা দিনের ক্লান্তি ভুলতে এখানে আসি, বাচ্চাদের পড়াই, তারপর দিনটা শেষ হয়। শহরের গা থেকে একটু একটু করে আলোর পরত খসে পড়ে। হেঁটে হেঁটে ফেরার সময় হয়। ক্লান্ত পায়ে, ঘামে ভেজে জামায় আমি আবার হাঁটি। এই হাঁটা সকালের মতো উৎসাহে নয়, এটা একটা ফেরা, কিন্তু এও এক ধরনের যাত্রা, যার ভেতরেও গল্প জমে। হাওড়া ব্রিজের বুক পেরিয়ে হাঁটি, পিছনে পড়ে থাকে ট্রাফিক, মানুষের চিৎকার, আর সামনে শুধু আমি। পদে পদে পা ধাক্কা খায় হাঁপিয়ে ওঠা শহরের সাথে। বাসে ওঠা মানে গায়ে গায়ে মানুষের গরম জল গন্ধ, জানালায় ভিড় করে চুপচাপ তাকিয়ে থাকা চোখ, যারা দেখে না রাস্তা, দেখে দিনটা কিভাবে কেটে গেল। ট্রেনে উঠে দাঁড়িয়ে থাকি দরজার কাছে, হাওয়া লাগে মুখে, তবু মন শান্ত হয় না। মাথার ভেতর গুনগুন করে বাজে দিনের শেষ তালি। আজও কেটে গেল একটা দিন, তুমি কি করলে নিজের জন্য? ট্রেন ছুটে যায়, সাথে ছুটে যায় আমার ভাবনা। লোকজন ওঠে নামে, কেউ ফোনে হাসে, কেউ ঘুমায়, আর কেউ আমার মতো জানালায় তাকিয়ে থাকে, নিজেকে খোঁজে। এই ফেরার সময়টাই আমার সবচেয়ে প্রিয়, কারণ এই সময় শহর ধীরে হয়। তাড়াহুড়োর বদলে ক্লান্তি এসে বসে পাশে। বাসের সিটে ভাঙা চামড়া গা এলিয়ে দিই। ট্রেনের জানালায় মুখ রেখে দেখি অন্ধকার আর আলো কেমন মিশে যাচ্ছে। হাওড়া ব্রিজের আলো জ্বলতে শুরু করে তখন, একটা একটা করে। আর আমি বুঝছি এই আলো শুধু রাস্তা দেখায় না, আমাদেরও দেখায় দিনটা কেমন কেটেছে সেটা দেখায়। বাস যখন ঘরের দিকটা ধরেছে, পথ তখন চিনে যায় আমার পা। চেনা গলির চায়ের দোকান, একই মুখ, একই চেয়ারে বসে, তবু দিনটা অন্য। বাড়ি ফেরার এই হাঁটা, আসলে এটা পাল্টে ফেরা, যেখানে আমি আর সকালবেলার আমি এক নই। আমি বদলে গেছি। দিন আমাকে কিছু দিয়েছে, কিছু কেড়েছে, তবু আমি হাঁটি। এই হাঁটা ক্লান্ত হলেও এই হাঁটা শান্ত। ফিরি আবার সেই শহরের বুক ভেদ করে, যে শহরটা সারাদিন আমাকে টেনে নিয়ে গেছে, ফিরিয়ে দিয়েছে একটু জোরে নিঃশ্বাস নিতে। এই হাওয়া, এই আলো, এই ক্লান্ত ভিড়, সব মিলিয়ে আমি বুঝি শহরটা আসলে দাঁড়ায় না, তবে আমি পারি। আমি দাঁড়াই, দেখি, হাঁটি, নিজের মতো করেই ফিরে আসি। সারাদিনের ব্যস্ততার পর আজও বাড়ি ফিরলাম, কারণ ফিরতে হবে। ফোনটা রেখে বিছানায় বসে চিন্তা করতে থাকলাম যে আজ সুমিকে কিভাবে মুখ দেখাবো, কারণ ছবি তো আজও বিক্রি হয়নি। এই সমস্ত চিন্তা করছি, কিন্তু তখনই হঠাৎ করে ফোনটা। হ্যালো। হ্যালো, হ্যালো, গুড মর্নিং স্যার। আপনি হ্যাঁ। শুভেন্দু বণিক বলছেন? হ্যাঁ। বলছি আপনি ফেসবুকে কয়েকটি ছবি আপলোড করেছিলেন হ্যাঁ। বাই করার জন্য। হ্যাঁ। আমি স্যার ইন্টারেস্টেড আছি। হ্যাঁ। তো আপনি যে ছবিটি করেছিলেন একটা ভিলেজের ছবি আমি দেখেছিলাম। আমি হ্যাঁ। ওটাকে ট্যাগ করেছি আপনার ফেসবুকে। তো হ্যাঁ। ওটা আপনি কত প্রাইসে বিক্রি করতে পারবেন স্যার? ওটা 50,000 অ্যারাউন্ড তো আমি প্রাইস রেখেছি। স্যার ওটা একটু কম হবে না স্যার? কারণ আমি আমার হল রুমে ওটাকে লাগাবো স্যার, আপনার পেন্টিংটা। আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে। আপনি যদি একটু প্রাইসটা কম করেন হ্যাঁ। তাহলে আমি ওটা 2 দিনের মধ্যে বাই করে নেবো। আচ্ছা। তাহলে প্লিজ, আমি আপনাকে ফেসবুকে ডিএম করেছি স্যার। হ্যাঁ। আপনি আমাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আর প্লিজ অ্যাড্রেসটি পাঠিয়ে দিন, আমার লোক আচ্ছা, যাবে আপনার কাছে ঠিক স্যার। আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হুম হুম। হ্যাঁ স্যার। সুস্মিতা, বলো। ছবিটা বিক্রি হয়েছে সুস্মিতা। খুব ভালো, ছবিটা খুব বিক্রি ভালো। হয়েছে, আমি বলেছিলাম না হবে। খুব ভালো। ফাইনালি ছবি বিক্রি হলো, বলো। ছবি বিক্রি হলো, আমার ছবি আরও বিক্রি হবে,
এবার সুমিকে নিয়ে ছবি বিক্রি করব, এটাই আমার স্বপ্ন। এই গ্রে আর্টের এই সংসারটাকে আরও সুন্দর করে ভাসিয়ে দেবো।